নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আজকে আপনাদের কাছে যে আলোচনাটা নিয়ে এসেছি, খবরও বটে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মালিকানা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস মূল পার্টি কার হাতে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে নাকি ঋতব্রত তৃণমূলের হাতে সেটা চলে যাবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন দুই পক্ষের কাছেই তাদের জবাব চেয়েছে, তাদের বক্তব্য চেয়েছে এবং সেই বক্তব্যের ভিত্তিতে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত করবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের দাবি যে তাদের যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই, অর্থাৎ 6 জুলাইয়ের মধ্যেই তারা তাদের বক্তব্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে। আমরা সংবাদ মাধ্যমে এই খবরও করেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র গিয়ে নির্বাচন কমিশনে কালীঘাট তৃণমূলের বক্তব্য জমা দিয়েছে। কিন্তু ঋতব্রত তৃণমূলের ক্ষেত্রে প্রথমে দেখলাম যে তারা সময় বাড়াতে অনুরোধ করলো, নির্বাচন কমিশন 10 তারিখ অবধি সময় দিল। তারপরে তারা আরো 15 দিন সময় চাইলো, তখন নির্বাচন কমিশন সেটাও মেনে নিয়ে 25শে জুলাই অবধি সময় দিল। তারপরেও ঋতব্রত তৃণমূল এখনো তাদের কাগজপত্র জমা পুরো দেয়নি বলেই খবর। কিন্তু জমা তো তাদের দিতেই হবে, 2-4 দিন দেরি করছে, নির্বাচন কমিশনও হয়তো সেটা মানছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাগজপত্র জমা দিতে হবে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 3-4 দিন আগে নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে বলেছেন যে কেন বারবার ঋতব্রত তৃণমূলকে সময় দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া শেষ সময় অর্থাৎ 25শে জুলাই, সেটা কেটে যাওয়ার পরেও 3-4 দিন পার হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিটা দিয়েছেন 30 তারিখ নাগাদ জুলাই মাসের। 3-4 দিন পার হয়ে গিয়েছে, তা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাচ্ছে না, এই নিয়ে একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। চিঠির শেষে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে এই বাড়তি সময় পেয়ে উল্টো পক্ষ অর্থাৎ তৃণমূল, ঋতব্রত তৃণমূল, তারা ভুয়ো কাগজপত্র তৈরি করে জমা দিতে পারে, সেই সময় তারা পেয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে এটাও বলেছিলেন যে এই সিদ্ধান্তটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্যে দ্রুত যাতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় সেই আর্জি তিনি জানিয়েছিলেন। তারপরে জুলাই মাস পার হয়ে গিয়েছে, আজকে আগস্ট মাসের 3 তারিখ, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। অনেকেই ভাবছেন যে চলতি সপ্তাহ, যে সপ্তাহটা আজকে সোমবার দিয়ে শুরু হলো, এই সপ্তাহেই নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত জানাবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন দলের প্রতীক নিয়েও কিন্তু সিদ্ধান্ত জানাবেন। যে বিধি বলে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেবেন, সেই বিধিটা হচ্ছে ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। এই যে অর্ডার আছে, এই বিধি আছে, এই বিধিতে 3টে জিনিস দেখা হয়। সেটা হচ্ছে দলের সংবিধান যেটা আছে, সেই দলের সংবিধান মেনে দুপক্ষ বা কোনো এক পক্ষ দাবি করছে কিনা, নাকি দুপক্ষই সংবিধান মেনেই তাদের দাবি রাখতে পেরেছে। দ্বিতীয়ত তারা দেখবে সংসদীয় ক্ষেত্রে অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি ক্ষেত্রে, মূলত বিধানসভার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে মেজরিটি কাদের সঙ্গে আছে, এটা তারা দেখবে। তৃতীয়ত তারা দেখবে সাংগঠনিক ক্ষেত্রে
মেজরিটি কাদের সঙ্গে আছে, গরিষ্ঠতা কাদের সঙ্গে আছে। এর ভিত্তিতে তারা কোনো একটা পক্ষকে মূল দলের পরিচিতি, তাদের প্রতীক, তাদের টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, তাদের অফিস কাছারি সমস্ত কোনো একটি পক্ষকে দিয়ে দিতে পারে। এইরকম দুটি ঘটনা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি, যখন শিবসেনা দল ভেঙে একনাথ শিন্ডের নেতৃত্বে বেশিরভাগ এমএলএ বেরিয়ে গেলেন এবং তারা এনডিএতে যোগ দিলেন, মহারাষ্ট্রের এনডিএতে যোগ দিলেন, সেটাকে মহাজুতি বলা হয়, তাতে যোগ দিলেন। তখন নির্বাচন কমিশন বিচার বিবেচনা করে একনাথ শিন্ডের অংশটাকেই মূল শিবসেনা বলে স্বীকৃতি দিয়েছিল, সিম্বল সহ। একই ঘটনা মহারাষ্ট্রে ঘটেছিল, যখন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি, যার নেতা হচ্ছেন শরদ পাওয়ার, সেই দল থেকে অজিত পাওয়ারের নেতৃত্বে বেশিরভাগ এমএলএ বেরিয়ে গিয়ে ওই এনডিএতে, মহারাষ্ট্রের এনডিএতে বিজেপি নেতৃত্বাধীন জোটে, মহাজুতি যাকে বলা হয়, যোগ দিলেন। তখনও কিন্তু নির্বাচন কমিশন মূল দলের সমস্ত স্বীকৃতি অজিত পাওয়ারকে দিয়েছিলেন এবং শরদ পাওয়ারকে তার দলের নতুন নাম দিতে হয়। এই পরিস্থিতিতে মামলা সুপ্রিম কোর্টে যায়, সেই মামলার এখনো কোনো চূড়ান্ত ফয়সালা হয়নি, তার মধ্যে বহু জল গড়িয়ে গিয়েছে। এখন এক্ষেত্রে হতে পারে যে মেজরিটি কোন দিকে আছে, বিধায়কদের মেজরিটি এবং সাংগঠনিক মেজরিটি কোন দিকে আছে, তার একটা আন্দাজ নির্বাচন কমিশন করবে জমা দেয়া কাগজপত্রের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে তারা একটা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত ঋতব্রত তৃণমূলের পক্ষে যেতে পারে। এখানে এই যে বিধিটি নিয়ে আমি কথা বলছি, 1968 সালের এই বিধিটি অনুযায়ী এটাও আছে যে যদি নির্বাচন কমিশন বুঝতে না পারে যে প্রকৃতপক্ষে মেজরিটি কোন দিকে আছে, দুপক্ষের দাবি পাল্টা দাবির মধ্যে কোন দিকে মেজরিটি আছে, সাংগঠনিক এবং সংসদীয়, তাহলে নির্বাচন কমিশন মূল সিম্বলটি ফ্রিজ করে দিতে পারে এবং দুপক্ষকেই দুটি আলাদা সিম্বল দিতে পারে, যে দুটি সিম্বল নিয়ে তারা লড়বে। এখন মহারাষ্ট্রের যে উদাহরণ আমি সামনে রাখলাম, তাতে অনেকে ভাবছেন যে শেষ পর্যন্ত হয়তো ঋতব্রত তৃণমূলকেই নির্বাচন কমিশন এই দলের সিম্বলটি দিয়ে দেবেন। বিশেষ করে নির্বাচন কমিশন সাম্প্রতিককালে যেভাবে যে ঝোঁক নিয়ে কাজ করেছে বলে অনেক রাজনৈতিক দল অভিযোগ করছেন, সেই ঝোঁকের কথা যদি মাথায় রাখা হয়, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা খুব অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে এতদিনের পরিচিত 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সেই দিন থেকে পরিচিত জোড়াফুল সিম্বলটি মমতা বন্দ্যোপাধ্যায় হারাবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে যে যে সমস্ত ফ্রি সিম্বল আছে, অর্থাৎ যে সিম্বলগুলো কাউকে, কোনো দলকে পার্মানেন্টলি অ্যালট করা হয়নি, দিয়ে দেওয়া হয়নি, সেগুলোকে ফ্রি সিম্বল বলে। নির্দলরাও ওই ফ্রি সিম্বল থেকে দাঁড়ায়, আনরেজিস্টার্ড পলিটিক্যাল আর রেজিস্টার্ড কিন্তু আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টিও ওই ফ্রি সিম্বল থেকে সিম্বল নিয়ে লড়ে। সেই ফ্রি সিম্বল থেকে যে কোনো একটি সিম্বল বেছে নিতে বলা হবে যারা সিম্বল হারালেন। এক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল হারান, তাহলে তাকে ওই ফ্রি সিম্বলগুলোর থেকে কোনো একটা সিম্বল বেছে নিতে হবে। যেমন এনসিপি শরদ পাওয়ার, তাদের সিম্বল ছিল ঘড়ি, এই টাইম পিস, ওই যে টেবিলে রাখা ঘড়ি, সেই রকম একটা ঘড়ি ছিল তাদের সিম্বল। সেই সিম্বলটি হারাবার পরে তারা নির্বাচন কমিশনের ফ্রি সিম্বল থেকে তারা একজন মানুষ তুর্য বাজাচ্ছে, এইরকম একটা সিম্বল তারা পেয়েছিল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে,
এই যে এতদিন ধরে প্রচারিত পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল সিম্বল, সেই প্রতীকটি যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারান, তিনি ফুল দিয়েই, সম্ভব হলে দুটি ফুল দিয়ে তিনি একটি সিম্বল বাজবার চেষ্টা করবেন। অনেকে মনে করছেন জোড়া সূর্যমুখী ফুল দিয়ে তিনি পাবার চেষ্টা করবেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের যে ফ্রি সিম্বলের তালিকা রয়েছে, সেই তালিকা থেকে সেই রকম বা তার কাছাকাছি একটি সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাছতে হবে আপাতত। পরবর্তীকালে পার্টি যদি আরো অনেক বড় হয়ে যায় তখন অন্য কথা। আপাতত বাছতে হবে সেই সিম্বলটি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাছবেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগে রাজ্যে স্বীকৃত দল ছিল, একসময় সর্বভারতীয় স্বীকৃতিও তার ছিল, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতীকটি বাছবেন সেই প্রতীকটি তাদের দলের জন্য রিজার্ভ করে দেওয়া হবে, অর্থাৎ অন্য কেউ দেশে ওই প্রতীকটি ব্যবহার করতে পারবেন না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্ল্যান বি হিসেবে, যদি নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, তাহলে প্ল্যান বি হিসেবে তিনি এমন একটা সিম্বলের কথা ভেবেছেন যেটা হয়তো ফুল আছে এরকম সিম্বল, হয়তো দুটি ফুল আছে এরকম সিম্বল, হয়তো দুটি সূর্যমুখী ফুল আছে, এই রকম সিম্বলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা চিন্তাটা রয়েছে। তবে এটা নিশ্চিত যে পক্ষই নির্বাচন কমিশনের থেকে সিম্বল, পার্টির আইডেন্টিটি ইত্যাদি সব পাবেন, উল্টো পক্ষ অবশ্যই আদালতে মামলা নিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত আদালতের মঞ্চেই এই বিষয়টি কন্টেস্টেড হবে। এখন দেখা যাক চলতি সপ্তাহের কবে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানান। নমস্কার, এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।